মানুষ লক্ষ্য করে না, কিন্তু ধীরে ধীরে এমনটাই হয় যে ঘরটা যত অগোছালো হতে থাকে মনটাও তত ভারী হয়ে যায়। আলমারি ভর্তি জামা, টেবিল ভর্তি কাগজ আর মোবাইল ভর্তি নোটিফিকেশনে সব কিছু আছে, তবুও ভেতরে একটা অস্বস্তি যেন থেকেই যায়। কিছু যেন ঠিকঠাক লাগছে না। তখন মানুষ ভাবে আরও কিছু কিনলে হয়তো ঠিক হয়ে যাবে, আরও কিছু জমালেই হয়তো নিরাপদ লাগবে। কিন্তু সত্যিটা খুবই সাধারণ। আমরা জিনিসে ভরে ফেলেছি সেই জায়গাগুলো যেখানে আসলে থাকার কথা ছিল শান্তি। এই বইটা জিনিস গোছানোর কথা বলে না, এই বইটা বলে কিভাবে জীবনের ভারটা ধীরে ধীরে হালকা করা যায়। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। এই চ্যানেলে আমরা তাড়াহুড়ো করে কিছু শেখাই না, আমরা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করি জীবনকে, মনকে, আর সেই একটা প্রশ্নকে যেটা প্রায়শ সবাই অনুভব করে কিন্তু খুব কম মানুষই উচ্চারণ করে থাকে, আর সেটা হলো মানুষ এত ক্লান্ত কেন। আজকের ভিডিওটিতে আমরা জাপানিজ লাইফ অ্যান্ড গ্রোথ সিরিজ প্লেলিস্টের আরেকটি বই নিয়ে কথা বলবো। এই সিরিজে আমরা জাপানি জীবনের নীরব দর্শন, মনস্তত্ত্ব আর সহজ অথচ গভীর জীবনবোধ ধাপে ধাপে বুঝে নেওয়ার চেষ্টা করি। আজ আমরা কথা বলবো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ বইটি নিয়ে, যার লেখক হলেন মারি কোন্ডো। কিন্তু আজ আমরা বইটার চ্যাপ্টার ধরে এগোবো না, আজ আমরা বইটার পাতাও উল্টাবো না। আজ আমরা ঢুকবো একটা মানুষের জীবনের ভেতরে, যেখানে জিনিস ফেলা মানে শুধু পরিষ্কার করা নয়, জিনিস ফেলা মানে নিজেকে একটু হালকা করা, নিজেকে একটু বাঁচানো। এই বইটা ঘর গোছানোর গল্প দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় জীবনকে নতুন করে দেখার এক নীরব শিক্ষার মাধ্যমে। চলুন এবার দেখি মারি কোন্ডো কেন এই বই লিখলেন। মারি কোন্ডো কখনো ভাবেননি যে একদিন তিনি বিশ্বজুড়ে পরিচিত একজন লেখক হবেন। তিনি নিজেকে কখনো ইনফ্লুয়েন্সার বলেননি, কখনো কোনো মোটিভেশনাল স্পিকার হিসেবেও দাবি করেননি। তিনি ছিলেন একজন খুব সাধারণ, খুব চুপচাপ মেয়ে, যে ছোটবেলা থেকেই একটা অদ্ভুত কিন্তু গভীর বিষয়কে অনুভব করত। জিনিস ঠিক জায়গায় থাকলে তার মন শান্ত থাকে। স্কুলে পড়ার সময় যখন অন্য বাচ্চারা মাঠে খেলায় ব্যস্ত থাকতো, মারি তখন ব্যস্ত থাকতেন নিজের ড্রয়ার গোছাতে, বই সাজাতে, অপ্রয়োজনীয় জিনিস আলাদা করে রাখতে। বড় হওয়ার পর তিনি একটা জিনিস স্পষ্টভাবে দেখতে পেলেন যে মানুষ জিনিস জমায় প্রয়োজনের জন্য নয়, মানুষ জিনিস জমায় ভয়ের জন্য। ভয়, একদিন এটা কাজে লাগতে পারে, ফেলে দিলে খারাপ লাগবে, এটার সাথে আমার অতীত জড়িয়ে আছে। এই অনুভূতিগুলো জাপানি সংস্কৃতিতে খুব গভীরভাবে প্রথিত রয়েছে, কারণ জাপানে বিশ্বাস করা হয় যে জিনিসেরও আত্মা রয়েছে। একটা জিনিসকে হঠাৎ ছুঁড়ে ফেলা যায় না, তাকে সম্মানের সাথে বিদায় জানাতে হয়। এই ভাবনা থেকেই মারি কোন্ডো ধীরে ধীরে বুঝতে শুরু করলেন যে ডিক্লাটারিং মানে শুধু ঘর পরিষ্কার করা নয়, ডিক্লাটারিং মানে ছেড়ে দিতে শেখা। এই কারণেই এই বইটার নাম দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ, কারণ এখানে বদলায় না শুধু ঘর, বদলায় মানুষের জীবন দেখার দৃষ্টিভঙ্গি। আজকের মানুষ খুব ক্লান্ত, কিন্তু সে শুধু কাজ করে ক্লান্ত নয়, সে ধরে রাখতে রাখতে ক্লান্ত। পুরনো জামা যেটা আর পরা হয় না, ভাঙা সম্পর্ক যেটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার স্বপ্ন যেগুলো আর নিজের নয়, আর সেই পুরনো পরিচয়, আমি একসময় এমন ছিলাম। এই সব কিছু মানুষ ধরে রাখে, কারণ কেউ কখনো তাকে শেখায়নি কিভাবে ছাড়তে হয়। এই বইটা তাই আজ আমাদের জন্য এত প্রয়োজনীয়, কারণ এই বই আমাদের বলে না সব ফেলে দাও। এই বই আমাদের শেখায় কিসের সাথে থাকা দরকার, আর কিসের সাথে বিদায় জানানোই নিজের প্রতি সবচেয়ে বড় যত্ন। এই বইটা ঘর গোছানোর গল্প দিয়ে শুরু হয়, কিন্তু আসলে এটা মানুষের ভেতরের ভার নামিয়ে রাখার গল্প। জাপানি মানুষরা প্রতিদিন ঘর গোছায় না, তারা প্রতিদিন জিনিস সরায়ও না, প্রতিদিন আলমারি খুলে আবার বন্ধও করে না, কারণ তারা একবার ঠিকভাবে গোছায়। কারণ জাপানি জীবনে অর্ডার মানে শুধু ডিসিপ্লিন নয়,
অর্ডার মানে রেসপেক্ট। যা তুমি রাখছো তার মানে আছে, যা তুমি রাখছো তার সাথে তোমার একটা সম্পর্ক রয়েছে। এই জন্যই জাপানি জীবনে বলা হয়, যা রাখছো তার সাথে সৎ থাকো, আর যা রাখছো তার দায়িত্ব নাও। একটা জিনিস রাখা মানে শুধু সেটা জায়গা দখল করা নয়, একটা মানসিক সিদ্ধান্ত। মারি কোন্ডো এই জীবনধারা থেকেই শিখলেন, কম জিনিস মানে খালি জীবন নয়, কম জিনিস মানে স্পষ্ট জীবন। যখন চারপাশে কম জিনিস থাকে তখন মন জানে যে কিসে মন দিতে হবে। অনেকে ভাবেন এগুলো জাপানি সংস্কৃতি, আমাদের জীবনে কি এটা কাজ করবে? কিন্তু সত্যিটা হলো, আজকের পৃথিবীর যে কোনো দেশের মানুষই এই একই সমস্যায় ভুগছে। সব জায়গাতেই মানুষ জিনিস জমাচ্ছে, তথ্য জমাচ্ছে, সম্পর্ক জমাচ্ছে, দায়িত্ব জমাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সব কিছু দায়িত্ব নেওয়ার মতো মানসিক জায়গা কি আমাদের আছে? আমরা প্রতিদিন পরিষ্কার করি কিন্তু ঠিকভাবে বিদায় জানাই না। আমরা প্রতিদিন কাজ বদলাই কিন্তু পুরনো পরিচয় ছাড়ি না। আমরা প্রতিদিন নতুন জিনিস কিনি কিন্তু পুরনোটার ভার নামিয়ে রাখি না। এখানেই জাপানি জীবনের এই শিক্ষা সব দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকের মানুষ এত ক্লান্ত কারণ সে সব কিছুকে ধরে রেখেছে, কিন্তু কোনটা দায়িত্ব নেবে সে জানে না। অর্ডার যদি ডিসিপ্লিন হয় তাহলে সেটা চাপ, কিন্তু অর্ডার যদি রেসপেক্ট হয় তাহলে সেটা মুক্তি। তখন তুমি জিনিস রাখো কারণ তুমি চাও, ভয়ের কারণে না। তখন তুমি ছাড়ো কারণ তুমি প্রস্তুত, অপরাধবোধের কারণে না। মারি কোন্ডো আমাদের যা শেখান তা আসলে জাপানের ঘরের নিয়ম না, তিনি শেখান মানুষ কিভাবে নিজের জীবনের সাথে আরও সৎ হতে পারে। কম জিনিস কিন্তু ঠিক জিনিস, এই দর্শন জাপানের দেওয়াল ছাড়িয়ে আজকের ক্লান্ত পৃথিবীর প্রতিটা ঘরের জন্যই প্রয়োজন। চলুন এবার জানি কেন বারবার গোছালেও জীবন অগোছালো হয়ে যায়। একজন নারী আছেন, নামটা এখানে গুরুত্বপূর্ণ নয়, কারণ তিনি অনেক মানুষের মতোই। প্রতিদিন সকাল শুরু হয় একটা সিদ্ধান্ত দিয়ে, আজ ঘরটা ঠিক করব। তিনি আলমারি খোলেন, জামাগুলো ভাঁজ করেন, বিছানার উপর সাজিয়ে রাখেন, টেবিলের কাগজগুলো গুছিয়ে নেন। ঘরটা তখন সুন্দর লাগে, হালকা লাগে, মনটাও একটু শান্ত হয়। সেদিন রাতে তিনি মনে মনে বলেন, আজ ভালো লাগছে। কিন্তু এক সপ্তাহ পর এই একই ঘর, একই আলমারি, একই টেবিল সব আবার আগের মতো হয়ে যায়। জামা ছড়ানো, কাগজ জমে রয়েছে, মনটাও আবার ভারী। তিনি নিজেকে দোষ দেন, ভাবেন আমি বোধহয় অলস, আমি ঠিকভাবে করতে পারি না, আমি ধারাবাহিক নই। কিন্তু সমস্যা এই নারী নন, সমস্যাটা আরও গভীরে। মারি কোন্ডো বলেন তিনি ঘর গোছাচ্ছেন কিন্তু ছাড়ছেন না। চলুন এবার জানি এই গোছানো আর ছাড়ার পার্থক্যটা কি। গোছানো মানে কি? জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, একটা ড্রয়ার বন্ধ করা, আরেকটা তাক পরিষ্কার করা। কিন্তু ছাড়া মানে একটা সিদ্ধান্ত, একটা সম্পর্ক শেষ করা, একটা পুরনো ভয়কে স্বীকার করা। এই নারী প্রতিদিন জিনিস সরান কিন্তু কোনোদিন জিজ্ঞেস করেন না, এই জিনিসটা আমার জীবনে এখনো দরকার কি? এই জামাটা ভাঁজ করেন কারণ একদিন কাজে লাগতে পারে। তিনি কাগজটা রাখেন কারণ ফেলে দিলে অপরাধ বোধ হবে। তিনি পুরনো জিনিস ধরে রাখেন কারণ সেটা তার অতীতের একটা অংশ। এখানেই গোছানো ব্যর্থ হয়। মারি কোন্ডো বলেন, মানুষ জিনিস ধরে রাখে তার কারণ জিনিস নয়, তার কারণ হলো ভয়। ভয় হলো এটা একদিন লাগতে পারে, এটা ফেলে দিলে আমি কৃতজ্ঞ হব। এই জিনিসটা বলে আমি কে ছিলাম সেটা মনে করিয়ে দেয়। এই নারী যখন জামাটা ছাড়তে পারেন না, আসলে তিনি জামাটা নন, তিনি ছাড়তে পারেন না নিজের পুরনো পরিচয়কে। এই নারী যখন কাগজটা রাখেন, তিনি আসলে কাগজ রাখেন না, তিনি রাখেন একটা অসমাপ্ত অধ্যায়কে। কেন ঘর গোছানো সত্ত্বেও বারবার আগের মতো হয়ে যায়? মারি কোন্ডো খুব পরিষ্কার করে বলেন যে যতক্ষণ পর্যন্ত না তুমি ছাড়া সিদ্ধান্ত নিচ্ছ, ততক্ষণ ঘর কখনো বদলাবে না। কারণ ঘর মানে তোমার মনের প্রতিফলন। মন যদি বলে সব ধরে রাখো,
ঘরও তাই করবে। এই নারী প্রতিদিন ঘর গোছান কারণ তিনি শান্তি চান, কিন্তু তিনি ছাড়তে পারেন না কারণ তিনি ভয় পান। ফলাফল হয়ে ওঠে ঘর পরিষ্কার হয় কিন্তু হালকা হয় না। ঘর গোছানো ব্যর্থ হয় তার কারণ আমরা ভুল জায়গা থেকে শুরু করি। আমরা শুরু করি আলমারি দিয়ে, ঘর দিয়ে, ড্রয়ার দিয়ে, কিন্তু মারি কোন্ডো বলেন শুরু করা উচিত মন থেকে। প্রথম প্রশ্নটা হওয়া উচিত, আমি কোন জীবনটা চাই? আমি কিসের জন্য জায়গা বানাচ্ছি? আমি কাকে বিদায় জানাতে প্রস্তুত? এই প্রশ্ন ছাড়া যত গোছানোই হোক না কেন, সবই সাময়িক। এই নারী আমাদের সবার গল্প। আমরা সবাই পুরনো জামা রাখি, পুরনো কষ্ট ধরে রাখি, পুরনো স্বপ্ন রাখি, পুরনো সম্পর্কও ধরে রাখি। আমরা ভাবি একদিন ঠিক হবে, কিন্তু মারি কোন্ডো বলেন যা তুমি ছাড়ো না তা তোমাকে ধীরে ধীরে ভারী করে তোলে। এই অংশে মারি কোন্ডো আমাদের একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেন। তুমি ব্যর্থ নও, তোমার চেষ্টাও ভুল নয়, কিন্তু যদি তুমি শুধু গোছাও আর ছাড়তে না শেখো তাহলে ঘরও বদলাবে না, জীবনও না। এই কারণেই এই অধ্যায়ের নাম হোয়াই টাইডিং ফেলস, কারণ ঘর ব্যর্থ হয় না, আমরা ব্যর্থ হই ছাড়ার সাহস নিতে। এর আগে আমরা জানলাম যে আমরা ঘর গোছানোর পরেও বারবার কেন ব্যর্থ হই। এখন প্রশ্ন আসে, তাহলে সঠিক উপায় কি? এখানেই আসে মারি কোন্ডোর সবচেয়ে বিপ্লবী ধারণা, কোন মারি মেথড। এই পদ্ধতি শুধু একটা টেকনিক নয়, এটা একটা মানসিক প্রতিক্রিয়া। আমরা সাধারণত কিভাবে ঘর গোছাই? আমরা কি করি? আজ শোবার ঘর, কাল রান্নাঘর, পরশু ড্রয়ার। এক ঘর পরিষ্কার হয়, আরেক ঘর অগোছালো। আমরা ভাবি ধীরে ধীরে করলেই হবে, কিন্তু মারি কোন্ডো বলেন এই পদ্ধতিতেই মানুষ আটকে যায়, কারণ ঘর ধরে গোছালে একই জিনিস বারবার হাতে আসে, একদিন শোবার ঘরে, আরেক দিন বসার ঘরে। ফলে মন কখনোই বুঝতে পারে না আসলে কত জিনিস সে ধরে রেখেছে। কোন মানি মেথড বলে ঘর ধরে না, ক্যাটাগরি ধরে গোছাও। কারণ প্রথমে ক্যাটাগরি ধরে গোছালে তুমি প্রথমবার নিজের জীবনের সম্পূর্ণ ছবিটা দেখতে পাও। মারি কোন্ডো বলেন যতদিন না তুমি সব একসাথে দেখছো ততদিন তুমি সিদ্ধান্ত নিতে পারবে না। কোন মারি শুরু হয় সবচেয়ে সহজ ক্যাটাগরি দিয়ে, সেটি হলো কাপড়। কেন? কারণ কাপড়ের সাথে আমাদের আবেগ কম। মারি বলেন সব কাপড় এক জায়গায় আনো, সব, আলমারি থেকে, ড্রয়ার থেকে, ব্যাগ থেকে। যখন একজন মানুষ জীবনের সব কাপড় একসাথে দেখে তখন সে অবাক হয়, আমি এত কিছু রাখি, এই শখটাই দরকার। এখান থেকেই ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। মারি কোন্ডো কোনোদিন বলে না এটা দরকার আছে কি না, তিনি বলেন এই জিনিসটা কি আনন্দ দেয়? কারণ দরকার একটা মানসিক ফাঁদ মাত্র। আমরা দরকার বলে অনেক কিছুই ধরে রাখি যেগুলো আমাদের জীবনকে ভারী করে তোলে। এখানে একটা প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ, সেটা হলো ডাজ দিস স্পার্ক জয়? এই জয়ের প্রশ্ন মনকে সৎ হতে বাধ্য করে। যখন তুমি একটা জামা হাতে নাও আর অনুভব করো না এটা আমাকে আর আনন্দ দেয় না, তখন ছাড়াটা খুব সহজ হয়। কোন মানি মেথডের একটা নির্দিষ্ট ক্রম রয়েছে। প্রথমে কাপড়, বই, কাগজ, ছোট জিনিস বা কোমনো এবং স্মৃতি, যেটা সেন্টিমেন্টাল আইটেমস। এই ক্রমটা এলোমেলো না, এটা মানুষের মনের গঠন অনুযায়ী তৈরি। কাপড়ে আবেগ কম, বইয়ে একটু বেশি, কাগজে দায়িত্ব জড়ানো, স্মৃতিতে হৃদয়। মন ধীরে ধীরে প্রস্তুত হয় শেষ ধাপে পৌঁছানোর জন্য। কেন স্মৃতি সর্বশেষে রয়েছে? মারি কোন্ডো বলেন যদি তুমি শুরুতেই পুরনো ছবি, চিঠি, উপহার ধরো তাহলে গোছানো কখনো শেষ হবে না, কারণ স্মৃতি ছাড়তে মন প্রস্তুত থাকে না। কোন মানি মেথড মনকে ধীরে ধীরে শেখায় ছাড়া মানে হারানো নয়, ছাড়া মানে জায়গা বানানো। এই পদ্ধতিতে শুধু ঘর পরিষ্কার করা নয়, এটা মানুষকে শেখায় কি রাখবে, কি ছাড়বে আর কেন। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় মানুষকে আরো হালকা করে তোলে। চলুন এবার জানি কেন এই পদ্ধতি কাজ করে। এই পদ্ধতি কাজ করে তার কারণ এটা একেবারে করা হয়, বারবার নয়। মারি কোন্ডো বলেন
টাইডিং ইজ এ স্পেশাল ইভেন্ট। গোছানো দৈনন্দিন কাজ নয়, এটা জীবনের একটা অধ্যায়। একবার ঠিক মতো করলে জীবন নিজে থেকেই নিজের মতো গোছাতে শুরু করে। কোনমারি মেথড আমাদের শেখায় তুমি অগোছালো নও, তুমি শুধু সিদ্ধান্ত নিতে শেখোনি। যখন তুমি ক্যাটেগরি ধরে গোছাও তখন তুমি আসলে নিজের জীবনের সাথে সৎ হও। এই পদ্ধতিতে কম জিনিস থাকে কিন্তু জীবন স্পষ্ট হয়। আমরা আসলে কিভাবে সিদ্ধান্ত নিই? আমরা কোনো জিনিস হাতে নিলে নিজেদের যেসব প্রশ্ন করি সেটাই হলো, এটা দরকার হবে কি, দামি ছিল, ফেলে দিলে নষ্ট হবে, উপহার ছিল, একদিন কাজে লাগতে পারে। এই সব প্রশ্ন মাথা থেকে আসে, কিন্তু মারি কোন্ডো বলেন এই প্রশ্নগুলোই আমাদের আটকে রাখে, কারণ এগুলো ভয়ের প্রশ্ন। জয় মানে হাসি না, এক্সাইটমেন্টও না। জয় মানে ভেতরের একটা নীরব হ্যাঁ। একটা জামা হাতে নিলে যদি মনে হয় আমি এটা পরে নিজেকে ঠিক মনে করি, এটা আমার বর্তমান জীবনের অংশ, তাহলে সেটা জয়। কিন্তু যদি মনে হয় একদিন ঠিক হয়ে গেলে পরব, ওজন কমে গেলে পরব, আগে আমি এমন ছিলাম, তাহলে সেটা স্মৃতি, বর্তমান নয়। মারি কোন্ডো বলেন আমরা বর্তমান জীবনটা ভবিষ্যতের আশায় ভারী করে ফেলি। এই প্রশ্নটা মানুষকে কেন ভয় পাইয়ে দেয়? তার কারণ এই প্রশ্নের উত্তর দিলে আমাদের স্বীকার করতে হয় আমি আর আগের মানুষটা নই। আমার জীবন বদলেছে, আমার চাওয়াও বদলেছে। অনেক মানুষ এই স্বীকারোক্তিটাই করতে চায় না, তাই তারা বলে এটা এখন রেখে দিই, পরে দেখব। জয় আর গিল্টের মধ্যে পার্থক্যটা কি? অনেক মানুষ গিল্ট থেকে জিনিস রাখে, কারণ মা দিয়েছিল, বন্ধু দিয়েছিল, অনেক টাকা লেগেছিল, বা অনেক পুরনো স্মৃতি রয়েছে এর সাথে। মারি কোন্ডো বলেন গিল্ট থেকে রাখা জিনিস কখনো জয় দেয় না, বরং প্রতিবাদ দেখলে নিজেকে দোষী মনে হয়। জয় মানে হালকা হওয়া, আর গিল্ট মানে ভারী হওয়া। এখন আসি যে থ্যাংক ইউ কেন এত গুরুত্বপূর্ণ। মারি কোন্ডো বলেন কোনো জিনিস ছাড়ার আগে একটা কাজ করা উচিত, সেটা হলো ধন্যবাদ বা থ্যাংক ইউ বলা। কারণ এই জামাটা একদিন তোমাকে সাহায্য করেছিল, এই বইটা একসময় তোমার দরকার ছিল, এই জিনিসটা তোমার জীবনের একটা অধ্যায়ের অংশ ছিল। ধন্যবাদ বললে মন শান্তভাবে বিদায় নিতে পারে। বিদায় মানে অসম্মান না, বিদায় মানে একটা সম্পূর্ণতা। ডাজ দিস স্পার্ক জয়? এই প্রশ্নটা শুধু জিনিসের জন্য নয়, এই প্রশ্নটা ধীরে ধীরে জিনিস ছাড়িয়ে যায়। এটা ঢুকে পড়ে আমাদের সম্পর্কের মধ্যে, কাজের মধ্যে, অভ্যাসের মধ্যে এবং জীবনের গতির মধ্যেও। আমরা যখন জিজ্ঞেস করতে শুরু করি এই কাজটা কি আমাদের শান্তি দেয়, এই সম্পর্কটা কি আমাদের বাড়িয়ে তোলে, এই ব্যস্ততা কি সত্যিই আমার, এখানেই কোনমারি মেথড জীবনের দর্শন হয়ে ওঠে। যখন মানুষ জয় না দিয়ে জিনিস ছাড়ে, ঘর হালকা হয় না, শুধু মন হালকা হয়। কারণ মন আর প্রতিদিন নিজেকে বোঝাতে হয় না সে কিছু ধরে রেখেছে। মারি কোন্ডো এখানে আমাদের একটা সাহসী শিক্ষা দিয়েছেন। জীবনে সব কিছু ধরে রাখার দরকার নেই, শুধু সেগুলোই রাখো যেগুলো বর্তমান জীবনের সাথে সৎ। জয় কোনো বিলাসিতা নয়, জয় হলো একটা দিক নির্দেশ। যে জিনিস জয় দেয় না সে জিনিস ধীরে ধীরে জীবন থেকেও জায়গা কেড়ে নেয়। এই পর্যায়ে এসে মানুষ লক্ষ্য করে যে সে কম জিনিসে বাঁচছে কিন্তু বেশি স্পষ্টতায়। চলুন এবার জানি কেন ধন্যবাদ না বললে মন ছাড়তে পারে না। এই পর্যায়ে এসে কোনমারি আমাদের কোনো টেকনিক শেখান না, তিনি শেখান একটা অনুভূতি, সেটি হলো কৃতজ্ঞতা। এখান থেকেই কোনমারি মেথড ঘর গোছানো থেকে মানুষ বোঝার ভাষা হয়ে ওঠে। মানুষ কেন ছাড়তে কষ্ট পায়? মানুষ জিনিস ছাড়তে পারে না কারণ তার মনে হয় যে সে কিছু হারাচ্ছে। একটা জামা মানে শুধুই কাপড় না, একটা সময়। একটা বই মানে শুধু কাগজ না, একটা স্বপ্ন। একটা উপহার মানে শুধু বস্তু না, একটা সম্পর্ক। তাই মানুষ জিনিস ছাড়ে না কারণ সে আসলে নিজের জীবনের একটা অংশ হারাতে ভয় পায়। জাপানি সংস্কৃতিতে বিদায় মানে কি? জাপানি বিদায় মানে অবহেলা না, বিদায় মানে একটা সম্মান। জাপানি জীবনে বিশ্বাস করা হয় যে
যা তোমার সাথে সময় কাটিয়েছে তার প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার, এমনকি জিনিসের প্রতিও। এই কারণেই মারিকোন্ডো বলেন, কোনো জিনিস ছাড়ার আগে একটা কাজ করো, ধন্যবাদ বা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ কেন এত শক্তিশালী? থ্যাংক ইউ বলা শুধু শব্দ নয়, এটা একটা মানসিক সমাপ্তি। যখন তুমি বলো ধন্যবাদ, তুমি একসময় আমাকে সাহায্য করেছিলে, মন তখন বুঝে নেয় এই অধ্যায়টা শেষ। আর তখন ছাড়াটা আর অপরাধবোধের হয় না, হয় শান্তির। মানুষ সাধারণত কি ভুল করে? মানুষ জিনিস ছাড়ে রাগ করে, এইটা আমার কোনো কাজে আসেনি, এইটা নিয়ে আমি বোকামি করেছি। মারিকোন্ডো বলেন, এইভাবে ছাড়লে মন আটকে যায়, কারণ তুমি বিদায় দাওনি, তুমি শুধু দূরে সরিয়ে দিয়েছ। গ্র্যাটিটিউড মানে নিজেকে ক্ষমা করা, অর্থাৎ ধন্যবাদ মানে নিজেকে বলা, আমি তখন যেটা জানতাম তার সেরা সিদ্ধান্তটাই নিয়েছিলাম। এই জায়গাটাতেই মানুষ হালকা হয়, কারণ সে নিজেকে আর দোষ দেয় না। লেটিং গো মানে হারানো নয়। মারিকোন্ডো খুব স্পষ্ট করে বলেন, ছাড়া মানে হারানো না, ছাড়া মানে জায়গা বানানো। যখন তুমি জয় না দেওয়া জিনিসগুলোকে ছাড়ো, তুমি জায়গা বানাও নতুন অভ্যাসের জন্য, নতুন সম্পর্কের জন্য, অথবা নতুন শান্তির জন্য। একটা সময় আসে যখন মানুষ খেয়াল করে সে শুধু জিনিস ছাড়ছে না, সে ছাড়ছে অপরাধ বোধ, পুরনো চাপ, আমার এটা রাখা উচিত ছিল, এই ভাবনাগুলোর। এখানেই কোনমারি মেথড থেরাপির মতো কাজ করে। মারিকোন্ডো আমাদের বলেন, জীবনের সব কিছু ধরে রাখা ভালোবাসা না, কখনো কখনো সবচেয়ে বড় সম্মান হলো কৃতজ্ঞতার সাথে তাকে বিদায় জানানো। যে মানুষ ছাড়তে শেখে সে হালকা হয়, আর যে হালকা হয় সে বাঁচতে শেখে। এই পর্যায়ে এসে মারিকোন্ডো আর ঘরের কথা বলেন না, তিনি কথা বলেন মানুষের পরিচয় বা আইডেন্টিটি নিয়ে। জিনিসের সাথে পরিচয় জড়িয়ে থাকে, যেমন একটা পুরনো জামা শুধু জামা নয়, এটা বলে আমি এক সময় এমন ছিলাম। এই বই শুধু বই না, ওটা বলে আমি একদিন এই মানুষটা হতে চেয়েছিলাম। একটা পুরনো সার্টিফিকেট শুধু কাগজ না, ওটা বলে এই পরিচয়টা আমার ছিল। মানুষ জিনিস ছাড়তে পারে না কারণ সে ভাবে, আমি যদি এটা ছেড়ে দিই আমি কি নিজেকেই হারাবো? চলুন এবার জানি আইডেন্টিটি শিফট মানে কি। মারিকোন্ডো বলেন, ডিক্লাটারিং আসলে আইডেন্টিটি সিলেকশন। তুমি ঠিক কী করছো? আমি এখন কে? আমি কোন জীবনটা বেছে নিচ্ছি? আমি কোন মানুষটা হয়ে উঠতে চাই? যা জয় দেয় না সেটা শুধু জিনিস না, সেটা একটা পুরনো পরিচয়। মানুষ কেন আটকে থাকে পুরনো পরিচয়ে? কারণ পরিচয় নিরাপত্তা দেয়। পুরনো জামা বলে আমি একসময় ফিট ছিলাম, পুরনো ডায়েরি বলে আমি একসময় স্বপ্ন দেখতাম, পুরনো জিনিস বলে আমি তখন ব্যর্থ হইনি। কিন্তু মারিকোন্ডো বলেন, এই পরিচয়গুলো তোমাকে ধরে রাখে তোমার অতীতে। ডিক্লাটারিং মানে ভবিষ্যতের জন্য জায়গা বানানো। যখন তুমি একটা জয় না দেওয়া জিনিস ছাড়ো, তুমি বলছো আমি অতীতে আটকে থাকতে চাই না, আমি ভবিষ্যতের জন্য জায়গা বানাচ্ছি। এখানেই আইডেন্টিটি শিফট শুরু হয়। মারিকোন্ডো এই অংশে এসে জোর দেয়, তার কারণ তিনি দেখেছেন যারা সত্যি সত্যি ছাড়তে পারে তারা শুধু ঘর গোছানোই না, তারা কাজ বদলায়, সম্পর্ক বদলায়, জীবনের গতিও বদলায়। ঘরটা এখানে বাহানা মাত্র। আইডেন্টিটি শিফট কেমন অনুভূতি দেয়? শুরুতে এটা অস্বস্তিকর, কারণ পরিচয় বদলানো মানে পুরনো আমিকে বিদায় জানানো। কিন্তু ধীরে ধীরে আসে স্পষ্টতা, হালকা ভাব, নিজের সাথে সততা। মানুষ বুঝতে পারে আমি কম জিনিসে বাঁচছি, কিন্তু বেশি নিজের মতো। মারিকোন্ডো বলেন, একবার তুমি নিজের জিনিসের সাথে সৎ হলে তুমি আর জীবনের সাথে মিথ্যে থাকতে পারো না। তখন প্রশ্ন ওঠে, এই কাজটা কি সত্যিই আমার? এই সম্পর্কটা কি আমাকে বাড়াচ্ছে? এই ব্যস্ততাটা কি আমি বেছে নিয়েছি, না শুধু বয়ে চলেছি? আইডেন্টিটি শিফট মানে পরিণত হওয়া, সব কিছু বদলে ফেলা না। আইডেন্টিটি শিফট মানে নিজের বর্তমান জীবনের দায়িত্ব নেওয়া, যার আমি নই তাকে সম্মানের সাথে বিদায় দেওয়া। অনেক জাপানি শিল্পী রিটায়ারমেন্ট নেন না, কারণ তারা কাজকে একটা দায়িত্ব হিসেবে নয়,
জীবনের স্বাভাবিক অংশ হিসেবে বেছে নেন। তারা কাজ করেন না, তারা কাজের মধ্যে থাকেন। তাদের ঘর পরিষ্কার থাকে কারণ তারা অপ্রয়োজনীয় জিনিস জমান না। আর তারা ঠিক সেই কারণেই তাদের মনকেও হালকা ও স্থির রাখতে সাহায্য করে। আর ঠিক সেই কারণেই তাদের মনও থাকে হালকা ও স্থির। এই বই আপনাদের কখনো বলবে না সব কিছু ফেলে দিতে। এই বই আপনাকে শেখাবে নিজের জীবনের সাথে সৎ থাকতে, কি রাখবেন আর কাকে বিদায় দেবেন। এই সিদ্ধান্তটা একান্তই আপনার। কম জিনিস কিন্তু ঠিক জিনিস, আর তখনই জীবনটা সত্যিই হালকা হয়ে ওঠে। এবার আপনার পালা। একটা গভীর শ্বাস নিন এবং কমেন্টে লিখুন মাই জয়ফুল আইটেম টুডে, যেটা রেখে আপনার মন শান্ত। তাহলে এটাই ছিল দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ বইয়ের সারাংশ, একটি গল্পের জীবনের ভেতর দিয়ে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।